তাহলে আগের দিন মানে আগের ভিডিওতে ডিফারেন্সিয়েশন অবধি দেখা হয়েছে। এবার একটা বেসিক প্রপার্টি দেখা যাক, মানে কন্টিনিউটি আমরা দেখেছিলাম যে লিমিট এক্সিস্ট করে কি না ডিটারমাইন করার জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বার করেছি। আবার যখন ডিফারেন্সিয়েশন হবে কি না, মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কি না বা ডেরিভেটিভ আছে কি না সেটা দেখার জন্যেও লিমিট ইউজ করেছি। তো এর মধ্যে কি কোনো কানেকশন আছে, এই জায়গাটায় একটুখানি মানে জাস্ট বেশি ম্যাথামেটিক্যাল ডিটেলসে না গিয়ে এই জায়গাটা একটু বলে দেওয়া যাক। তাহলে যদি কোনো ফাংশনের ডেরিভেটিভ থাকে বা ফাংশনটা কে ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে ওটা হলো একটা, ওটাকে বলে ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েবল ফাংশন। আর যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়, মানে পেন বেসিক্যালি পেন না তুলি কার্ভটা আঁকছি, তো সেটাকে বলা হয় কি কন্টিনিউটি বা কন্টিনিউয়াস ফাংশন। আবার এটা বলা হয়েছিল যে বেসিক্যালি এবার আগের দিনের ছবিটায় যে ডিফারেন্সিয়েশন বার করার জন্য আমরা কি করেছিলাম, কোনো একটা কার্ভের একটা পয়েন্ট থেকে আমরা ট্যানজেন্ট এনেছিলাম বা স্পর্শক টেনেছিলাম। আচ্ছা, তাহলে এই সব কনসেপ্টগুলো একটা ছবিতে এনে যদি জিনিসটা দেখানো যায় তাহলে মনে রাখতে খুব হেল্পফুল হয় বা ইজি হয়। দেখা যাক, আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি। ফাংশনটাকে প্লট করলে অনেকটা এরকম আসে, এইদিকে প্যারাবোলার মতন আসে আর এদিকে স্ট্রেট লাইন উঠে যায়। মানে জিরোর একটা সাইডে সে একরকম বিহেভ করে, জিরোর আরেকটা সাইডে সে আরেক রকম বিহেভ করে। তো এই ফাংশনটাকে একটু দেখা যাক, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। এই ফাংশনটা যখন আমরা আঁকছি, পুরো আঁকার সময় পেনটা কোথাও তুলিনি বা এরপরেও যদি এক্সটেন্ড করতাম, তাহলে দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস ফাংশন। ক্যালকুলেশনের তো দরকার নেই, ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করছি। এবার তার মানে কন্টিনিউয়াস ফাংশন, এটা কন্টিনিউয়াসের ক্যারেক্টারিস্টিক স্যাটিসফাই করছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এটা কি আদেও ডিফারেন্সিয়েবল ফাংশন? তাহলে এইটা যদি ডিফারেন্সিয়েবল ফাংশন হয় তাহলে কেন, আর ডিফারেন্সিয়েবল যদি না হয় তাহলে কেন? আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েশন মানে কি, আচ্ছা ডেফিনিশনটা একবার লিখেই দিই এখানে। এইটা ছিল ডেফিনিশন, ছিল যেটা পেয়েছিলাম। এবং এইটা কিভাবে আসে, এটা ওই পুরনো যেটা পড়েছিলাম যে আমরা যে ট্যানজেন্টটা টানবো সেই ট্যানজেন্টের স্লোপটাকে নির্দেশ করবে। তাহলে এইটা যে স্লোপটা হবে তারই ভ্যালুটা এম যেটা দিচ্ছিল। এবার দেখা যাক, এই দিকের তো এইটা কোনো প্রবলেম নেই, এই দিকে আমি প্রতিটা পয়েন্টে আমি ট্যানজেন্ট টানতেই পারি, এইভাবে টানতে পারি ট্যানজেন্ট। কিন্তু প্রবলেমটা আমার কোথায় হবে? প্রবলেমটা হবে যে এই সাইডের ফাংশনটাকে আবার এই দিকটা আবার উল্টো দিকটা দেখি, এটা তো নিজেই একটা স্ট্রেট লাইন, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স ফর্মে, তো এটা তো ট্যানজেন্টার এই রাখার দরকার, এরই তো ডিরেক্টলি বার করে নেওয়া যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো আমার এই পয়েন্টে,
এই পয়েন্টে, এবার জিওমেট্রিক্যালি স্পিকিং, এই পয়েন্টে আমি ট্যানজেন্ট কিন্তু আঁকতে পারবো না। তাহলে যে পয়েন্টে আমি ট্যানজেন্ট আঁকতে পারছি না, তার মানে সে পয়েন্টে এই ভ্যালুটা আসছে না, তার মানে সেই পয়েন্টে এফ ড্যাশ এক্সের ভ্যালু নেই, তার মানে সেই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করলেই ভ্যালুটা সেটা নেই। তাহলে এই জায়গা থেকে কি বলা যেতে পারে, যে এই পয়েন্টে মানে ও পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, বা ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এটাকে আরেকটু ভালো ভাষায় যদি বলা যেতে পারে, যে কার্ভটা তার ডিরেকশনটা সাডেনলি চেঞ্জ করে নিল, যে পয়েন্টে চেঞ্জ করলো, এবং সেই পয়েন্টের ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, মানে পিক গোচের হয়ে গেছে বা একটা কিং গোচের হয়েছে, তাহলে সেই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। এবার উল্টোটা ভাবি, যদি ডিফারেন্সিয়েবল ফাংশন হয়, তার মানে এক ঘর এগিয়ে কথাটা বলছি, তার মানে অবভিয়াসলি তো তার লিমিট এক্সিস্ট করছে, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবেই। তার মানে কন্টিনিউয়াস ফাংশন হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, কিন্তু ডিফারেন্সিয়েবল ফাংশন হলে সে কন্টিনিউয়াস হবেই। এবার যেহেতু এটাকে পুরো গ্রাফিক্যালি বুঝলাম, তাহলে একটা প্রবলেম দেখা যাক। একটা ফাংশন আছে এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ফাংশনটা আছে, এই ফাংশনটা। তাহলে এইটা দেখার চেষ্টা করি যে এমন কোনো পয়েন্ট কি পাচ্ছি, যে মানে আমি যদি আচ্ছা আরও ইজি করে দিই, তাহলে এক্স ইকুয়াল টু 1-এ এর ক্যারেক্টার কেমন হবে দেখা যাক, বা 1-এর কাছে বা দূরে যেমনই হোক, তাহলে এই ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে বা ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, এটা একটু দেখা যাক। তাহলে ফাংশনটাকে আগে ডিফারেন্সিয়েট করা যাক। তাহলে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশড এক্স ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এই গোড়াটাকেই যদি এক্স ধরে নিই, 1 ডিভাইডেড বাই √1 মাইনাস গোড়াটার স্কোয়ার। এবার এটা হলো, এখানে কয়েকটা কথা বলি, এই ফাংশনটা হলো, কিন্তু এর করতে হবে এবার, কারণ এটা তো শুধু এক্স নয়, তাহলে আর করতে হতো না, কিন্তু যেহেতু এ শুধু এক্স নয়, তাহলে একেও করতে হবে। তাহলে একে করা যাক। তাহলে আমরা কি করি, আমরা এটা হলো আগে মেথড শিখি, ইউ বাই ভি, দুটো মেথড আছে তাই তো। তাহলে সবার প্রথমে ভি, তারপরে ইউ, তাহলে 2 হলো, এক্স রয়ে গেল, তারপরে কি করতে হয়, মাইনাস ইউ ইন্টু ডিভি, এর 1 0 হয়ে গেল, এক্স স্কোয়ার হলো 2x। ওই জন্যই ফর্মুলাগুলো আগের দিন লেখানো হয়েছিল, কারণ ফর্মুলাগুলো না জানলে এই প্রবলেমগুলো করা যাবে না। আর কি হয়, ডিনোমিনেটরের স্কোয়ার হয়। তাহলে এই হলো গোটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক। তাহলে রুট আন্ডার তাহলে এটা করলে এর উপরে হলো 1 প্লাস এক্স, আর এটা হলো 1 প্লাস
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার। ইন্টু এটার সিম্পলিফাই করলে কত হচ্ছে, 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা স্কোয়ার হবে, তাহলে কত হচ্ছে, স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এটা কত আসছে, 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। তাহলে এটার 1 প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এটা পরে করছি, আমি গোটাটা করে নিই, রুট আন্ডার একবারই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা উপরে চলে গেল রুট করলে, আর মানে এটাকে নিউমারেটরে লিখছি, আর এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা, তাহলে এটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। আর এই টার্মটা কত থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 2 কমন নিলে 1 মাইনাস ওটা তো 2 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এইটা এটার সাথে এটা একটা বেরোবে, এটার সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে উপরে পড়ে থাকছে 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার, এটাকে রুটে রাখছি একটা কারণে, আর এটা হলো একটা বেরোলো, এখান থেকে একটা কাটলো, তাহলে হলো 1 প্লাস এক্স স্কোয়ার। এই হলো টার্ম। এবার এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। 1 নম্বর, এটা প্লাস বা মাইনাস কিছু একটা আসবে, আর এটা তো স্কোয়ার আছে,
এবার এখানে হলো দুটো জিনিস হতে পারে, আমি কোন পয়েন্টে দেখছি, আমি দেখছি অ্যাট এক্স ইকুয়াল টু 1, আমি এক্স ইকুয়াল টু 1-এ দেখতে চাইছি। তাহলে এক্স ইকুয়াল টু 1-এ যদি আমি দেখতে হয় তাহলে 1 বসালে এটা তো 0, আবার 1 মাইনাস 1 এটাও 0, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 1 কী হচ্ছে, এটা তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে 0/0 ফরম্যাট। তাহলে দ্য ডেরিভেটিভ মানে বা এক্সের ভ্যালু 1, তাহলে এক্স মাইনাস 1 বসালেও তো একই হচ্ছে, তাহলে 1, তাহলে এটা কীভাবে লেখা যায়, মড এক্স ইকুয়াল টু 1, মানে যে কোনো 1ই বসুক মডই তো হচ্ছে কারণ তো স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার তাহলে এখানে লিখতে পারি দ্য ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট। এবার ঘটনা হলো এটা রেখেছি কারণ প্লাস মাইনাস দুটো ভ্যালুই তো নিতে হবে, ওই জন্য। এবার কিন্তু এটা লাগলো না অদ্দূর অবধি, আমরা এখানে করে দিলাম। তাহলে এইভাবে বোঝা যাবে যে ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তাহলে কি হলো, যে ফাংশনটার এই পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এবার মোটামুটি আর একটা টপিক একটু জেনে গেলে ক্যালকুলাস, মানে ক্যালকুলাস অনেক বড়, কিন্তু এইটা টপিকটা জেনে গেলে ফিজিক্সটা ইজি হয়ে যাবে। মানে এবার এগুলো তো সবই এক একটা, মানে যেই ছোটো ছোটো করে বলা হচ্ছে দোজ আর চ্যাপ্টার বাই ইটসেলফ, তো তারও অনেক আবার সাব পার্টস আছে, তো অত ডিটেলসে তো যাওয়া হচ্ছে না। তো আরেকটা আমাদের যে টুলটা লাগে বা যে পদ্ধতিটা লাগে তাহলে ফিজিক্সের প্রবলেম ইজি হয়ে যায়, সেটা হলো ইন্টিগ্রেশন বা সমাকলন। তো এখানে এই প্রসেসটাকে প্রথমে ডিফাইন এইভাবে করা যাক যে আমি ডিফারেন্সিয়েশনে যা করেছিলাম ইন্টিগ্রেশনে তার উল্টো কাজটা করছি। তার মানে এটা ভাবা যাক এইটা, যে এবার এটাও তো একটা কথা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমরা যখন তার মানে কি ফাংশন থেকে ডেরিভেটিভ বার করেছিলাম ফর্মুলা দিয়ে বা যেভাবে হোক, ওই ফার্স্ট ডেফিনিশন থেকে হোক বা ফর্মুলা থেকে হোক। তো এবার হলো যে এবার ডেরিভেটিভটাকে আমরা নিয়ে ওই ফাংশনটাকে বার করব, যেটা দিয়ে ডেরিভেটিভ বার করা হয়েছিল আর কি, মানে উল্টো পথ। তো যেটা অরিজিনাল যে ফর্মটা আছে, এবার সেইটাকে বার করার জন্য আগে আমায় শিওর হতে হবে, কারণ ডেরিভেটিভ পেয়েছি মানে সব পয়েন্টে তো আবার ডেরিভেটিভ থাকে না। তাহলে আমি যেই ফাংশনটাকে নিয়ে কাজ করবো, মানে যে ডিফারেন্সিয়েশন হয়ে যেটা পেয়েছি, তাহলে অবশ্যই যে ফাংশনটা ডেরিভেটিভ হয়েছে সেটাকে ডেরিভেটিভ করা গেছে, তবেই তার ডেরিভেটিভ পেয়েছি। তাহলে আমার এখানে কিন্তু ইন্টারভেলের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসে। মানে আমি একটা ইন্টারভেল নিলাম, ইন্টারভেল আর কিছুই না, এ আর বি বিন্দু। এই ইন্টারভেলটার মানে হলো ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট চলে আসে, ইকুয়াল টুটা না থাকলে শুধু গ্রেটার দেন বা লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট চলে আসে। তো এইখানে যদি একটা এফএক্স বলে একটা ফাংশন থাকে, এই ইন্টারভেলে বা এই অন্তরালে এফএক্স বলে যদি একটা থাকে, আর একটা ফাংশন আছে ফাই এক্স, ওই ইন্টারভেলে একটা এফএক্স আছে, একটা ফাই এক্স আছে। কিন্তু মজার ব্যাপারটা হলো এই ফাই এক্স আর এফএক্সের মধ্যে সম্পর্ক কি, দেখা যাচ্ছে যে ফাই এক্সের যদি আমি ডেরিভেটিভ নিয়ে নিই তাহলে আমি এফএক্স পাব। তাহলে আমি ফাই এক্সকে ডেরিভেটিভ করে এফএক্স পাচ্ছি,
মানে ফাই ড্যাশ এক্স, এটা মানে কি একবার ডেরিভেটিভ করে, তাহলে এর ডেরিভেটিভ করে আমি পেয়েছি এফ এক্স। তাহলে এখান থেকে উল্টোভাবে বলা যেতে পারে যে তার মানে এফ এক্স আচ্ছা ফাই এক্স, এখানে একটা ভাষা আছে, ফাই এক্স হলো এফ এক্স অপেক্ষকটির আদিরূপ বা মূল, এটাকে ইংরেজিতে বলে প্রিমিটিভ। এই নামগুলো একটু মনে রাখলে ভালো হয় আর কি। এবার ঘটনা হলো, তাহলে ফাই এক্স কী করে পাওয়া যাবে? ফাই এক্স হলো উল্টো পথে গিয়ে পাওয়া যাবে, ফাই ড্যাশ এক্স থেকে উল্টো পথে গিয়ে ফাই এক্স পাওয়া যাবে, কারণ ফাই এক্স থেকে ফাই ড্যাশ এক্স এসছি আমি ডেরিভেটিভ করে, তাহলে ফাই ড্যাশ এক্স থেকে ফাই এক্স পাওয়া যাবে উল্টো পথে, তাহলে এটাকে বলে, তার মানে ওটা হলো ডেরিভেটিভ, তাহলে এটা হলো অ্যান্টি ডেরিভেটিভ, বা এর বাংলাটা হলো প্রতি অন্তর্কলজ। অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে এটাকে কীভাবে লেখা যাবে? তাহলে আমি এফ এক্স থেকে ফাই এক্সে যেতে চাইছি, এফ এক্স মানে তো ফাই ড্যাশ এক্স, তাহলে এটাকে লেখা হয় এইভাবে, যে যদি আমি এফ এক্স ডিএক্সকে নিয়ে এরকম একটা চিহ্ন দিই, তাহলে আমি ফাই এক্স ফেরত পেয়ে যাই। এবার এইগুলো কি, এগুলো বলা যেতে, আচ্ছা এই প্রসেসটাকে বলা হয়, এই যে প্রসেসটা, যে আমি অরিজিনাল ফর্মে ফিরে গেলাম, তাকে বলা হয় ইন্টিগ্রেশন বা সমাকলন। তাহলে ইন্টিগ্রেশন বা সমাকলন, তাহলে একটা জায়গায় দেখা যাক, এই পরে দেখা যাবে, মানে পরে করানো হবে, সেটা হলো যে দেখানো যাবে যে এই ইন্টিগ্রেশনের সাথে যোগের একটা সম্পর্ক আছে, এবং এই জন্য এইটা আর কিছুই নেই, চিহ্নটা এসের মতন বা ইলঙ্গেটেড এস, এই জন্য এটাকে ব্যবহার করে। এবার একটু এটাকে গুছিয়ে লেখা যাক, তাহলে এইটা কিন্তু করতে গেলে এরকম যেটা হবে, তাহলে এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ফাই এক্স প্লাস সি। এবার এই সিটা কি? সিটা হলো সমাকলন ধ্রুবক, এই ধ্রুবকটা আসবে, এবার কেন আসবে, কী জন্য আসবে, সেটা অঙ্ক করে বোঝা যাবে। তো আর এইটা হলো, এইটা সলভ করে এটা পাওয়া গেছে, এর মূল আনসারটা সমাকল বা ইন্টিগ্রাল। আচ্ছা এটা হলে এইটা হলো ইন্টিগ্রেশন এলিমেন্ট, বা আর গোটাটা ইন্টিগ্র্যান্ডও অনেকে বলে। তাহলে এই হলো আমাদের ফরম্যাটটা। এবার পরিষ্কার কথা যেটা, আমাদের কয়েকটা ফর্মুলা আগে জেনে রাখতে হবে। যেমন আগে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাবে, ddx অফ এক্স টু দি পাওয়ার অফ 5, তাহলে এটা আমরা জানি সলভ করলে কত হয়, 5x টু দি পাওয়ার অফ 4, তাহলে এই 5x টু দি পাওয়ার অফ 4টা ডিফারেন্সিয়েট করে পাওয়া গেছে। তাহলে যদি এর উল্টোটা করা হয়, তাহলে 5x টু দি পাওয়ার অফ 4 dx, তাহলে এ কি ক্লেম করছে এই তত্ত্বটা,
যে আমরা যদি একে নিয়ে মানে যার ডেরিভেটিভ হয়েছে তাকে নিয়ে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? আগের জিনিসটা ফেরত পেয়ে যাব। তাহলে এরকম পাওয়া উচিত, এরকম পাওয়া উচিত। সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো এটা হলো ক্লেম। তাহলে এই ক্লেম অনুযায়ী এইটা দাঁড়ায়। তাহলে এবার এর ফর্মুলাগুলো আগে দেখে নেওয়া যাক, তারপর সি এর রোলটা, সিটা কীভাবে আসছে সেটা বলা যাক, আর তারপর বাকি যা আছে। তাহলে ফর্মুলাগুলো একটা একটা করে দেখা যাক, এবং এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট আবার, কারণ ফর্মুলাগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন করেই প্রবলেমগুলো আমাদের সলভ হবে। সব কটা কাজই উল্টো করতে হবে। পাওয়ার বেড়ে যাবে 1, ওখানে গুণ ছিল এখানে ভাগ হচ্ছে, প্লাস সি। আচ্ছা, এবার এইটা কখন আনডিফাইন্ড হয়ে যাবে? এন এর ভ্যালু যদি -1 হয় তখন এই পার্টটা 0 হয়ে যাবে, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাই জন্য এন এর ভ্যালু -1 যেন না হয়। তারপরে হলো dx by x equal to log of mod x plus c। তারপর e to the power of mx dx, e to the power of mx by m plus c। তাহলে m এর জায়গায় যদি এবার 1 থাকে তাহলে কি হচ্ছে e to the power of x dx equal to e to the power of x plus c। Integral a to the power of mx dx is equal to a to the power of mx divided by m log a to the base c plus c। তাহলে এর আরেকটা কোরোলারি বলাই যেতে পারে, a to the power of x, যেখানে m এর ভ্যালু 1, তাহলে a to the power of x log a to the base c, এটাকে ln ও লেখা যায়, প্লাস c। ইন্টিগ্রাল sin mx dx, তাহলে ওই সেই সময় cos আসেনি, ডিফারেন্স এখানে মানে মাইনাস আসেনি, এখানে মাইনাস আসবে। cos mx বাই m মানে সাইনের ডেরিভেটিভ করার সময় নেগেটিভ আসেনি, এখানে আসবে, আর বাই m প্লাস সি। তাহলে আবার এখান থেকেও লেখা যায় কি, সাইন এক্স ডিএক্স যদি হয় তাহলে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে cos mx sin mx by m plus c। Six square mx dx is equal to tan mx by m plus c যদি 1 থাকে। tan x plus c cosec square mx dx is equal to minus cot mx
বাই এম প্লাস সি। তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কট এক্স প্লাস সি। sec mx tan mx এরকম যদি মাল্টিপ্লিকেশন অফ ফাংশনস থাকে তাহলে হচ্ছে sec mx বাই m প্লাস সি। তাহলে এখান থেকে m এর ভ্যালু 1 হলে sec x tan x dx is equal to sec x plus c. Number 10. Integral cosec mx cot mx dx is equal to minus cosec mx by m plus c। তাহলে m এর ভ্যালু 1 হলে এবার হলো সি এর রোলটা। সাপোজ একটা ফাংশন আছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে এর ইন্টিগ্রাল করলে কেমন হবে? ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। এইটা একটা যে কার্ভ হয় প্লট করলে তাকে আমরা বলি প্যারাবোলা। তো যাই হোক, এখন বক্তব্যটা হলো এই সিটা কি করবে। দেখা যাচ্ছে আমি যদি সি এর ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকি, কীরকম? যদি আমি সি 1 বসাই একরকম আসবে, সি ইকুয়াল টু 2 বসালে একরকম আসবে, তাহলে আমি যেমন যেমন আবার সি ইকুয়াল টু 0 বসালে একরকম আসবে, -1 বসালে একরকম আসবে। তাহলে আমি এইগুলো যদি আমি চেঞ্জ করে যাই তাহলে আমার কি হচ্ছে, আমি অনেকগুলো প্যারাবোলা পাচ্ছি। মানে যেমন আমি যদি পুরো একদম 0 রাখি তাহলে আমি এরকম একটা প্যারাবোলা পাচ্ছি। এখন যদি আমি এরপর আমি আরেকটু চেঞ্জ করি, তাহলে -1 বসালে আমি এরকম পেতে পারি, -1 কাটাচ্ছি। এবার আমি যদি +1 বসাই তাহলে এরকম পেতে পারি। এখন ঘটনা হলো এরকম আমি অনেক গুণ পাচ্ছি, তার মানে কি একই টাইপের, কিন্তু তাদের মানে তারা একই টাইপের হয়েও তারা কিন্তু এই কনস্ট্যান্ট আলাদা হওয়ার জন্য আলাদা আলাদা পয়েন্টে কাট করেছে, মানে অ্যাক্সিসটাকে। তাহলে এইগুলোকে বলা হয় ফ্যামিলি। তাহলে এই আমরা কি পাচ্ছি? একটা প্যারাবোলার ফ্যামিলি পাচ্ছি। তাহলে এই কনস্ট্যান্ট, এবার আমার যদি কনস্ট্যান্ট না দেওয়া থাকে তাহলে আমার এই গোটা ফ্যামিলিটাই আসবে, মানে গোটা ফ্যামিলিটাই রিপ্রেজেন্টেড হবে। এখন নির্দিষ্ট কোনো যদি ভ্যালু দিয়ে দেয় তাহলে সেই ভ্যালু বসিয়ে আমি কোন প্যারাবোলাটাকে ডিফাইন করতে চাইছি সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো ইউনিকলি। এই হলো রোল সি। তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টে সি আসবে, কিন্তু পরে যদি কোনো আমার কন্ডিশনস দেওয়া থাকে সেটা দিয়ে রিডিউস করা যাবে, আর যদি না থাকে তাহলে অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছি, যে ওটা গোটা ফ্যামিলিটাকেই ডিটারমাইন করছে। এখন
যেমন সি হবে তেমন নেওয়া যাবে। এবার যদি কয়েকটা ফাংশান থাকে, এখন একটা বড় ফর্মুলা দিয়ে একবারই করে দিই তাহলে ইজি হবে। ধরে নিচ্ছি আমার এরকম একটা ফাংশান আছে a1 f1x প্লাস মাইনাস a2 f2x অ্যান্ড সো ওয়ান অ্যান্ড সো ফোর্থ ইন্টু ডিএক্স, এরকম যদি করতে হয়। এখানে a1 a2 এগুলো হলো কনস্ট্যান্ট, তাহলে কিছুই না, কনস্ট্যান্টের তো কিছু করা যাবে না, তাহলে কনস্ট্যান্ট যাবে বেরিয়ে, তাহলে বাকিটার উপর ইন্টিগ্রেশন হবে f1x dx। এবার এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যা হবে কন্ডিশনে। তাহলে a2 ইন্টিগ্রাল অফ f2 x dx অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এইভাবে যাবে। এর পরের যে পার্টটা রইল সেটাকে বললো ডেফিনাইট ইন্টিগ্রাল। এটা আরও সোয়াসাপটা ব্যাপার, ডেফিনাইট ইন্টিগ্রাল। এইটা লাস্টে বললাম, তার কারণ হলো এখান থেকেই এই আলোচনাটা শুরু করলে বেটার হয়, যে এর ইন্টারপ্রেট অনেকভাবে করা যায়, কিন্তু আমরা আলোচনাটা এখান থেকে। এইটা যেমন একটা ফ্যামিলি অফ কার্ভস পাচ্ছি, যে কোনটা এবার আলাদা করে কন্ডিশন বসিয়ে তারপর পাওয়া যাবে যে কোন পার্টিকুলার প্যারাবোলাটা বলছে। কিন্তু এই ডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলে এখানে ভ্যালুগুলো আগে থেকে দিয়েই দেবে। তাহলে কি হবে, মানে অঙ্কটার মধ্যেই, মানে অঙ্কটা এমনভাবে তৈরি হয়েছে যে ওর মধ্যে ভ্যালুগুলো দেওয়াই আছে, যে কোন ভ্যালু আর মানে কোন ভ্যালু নিয়ে কাজ করব আর কি। তো এই জায়গাটা দিয়ে দেওয়ার জন্য এর একটা ডেফিনাইট উত্তর আসবে, এবং কি হবে, এবং এর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে না, মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে না। তাহলে এই কথাটাই কিভাবে বলা যাবে, যেমন আমরা আগে বলেছিলাম। তাহলে আমরা আবার একটা অন্তরাল নিয়ে নিলাম এ বি, যেখানে অবশ্যই ফিক্সডটা ডিফাইন্ড এবং কন্টিনিউয়াস। তাহলে এবং এই এফএক্সটা যে পাওয়া গেছে, আগেই বলা হয়েছিল যে ফাইএক্সটা হলো এই এফএক্সটা যে পাওয়া গেছে, সেই এফএক্সটা কার সমান, যদি ফাই ড্যাশ এক্সের সমান হয়, তাহলে এবার আমার লক্ষ্যটা হলো এই ফাই এক্সটাকে নির্ণয় করা, যেটা হলো কি প্রিমিটিভ বা আদি রূপ, আগের মতনই। এবার এইটাকে একটু অন্যভাবে লেখা যাবে, যেহেতু এবির মধ্যে হয়েছে মেনশন করে দিচ্ছি, তো এটাকে এইভাবে লেখা যেতে পারে যে যদি এই কন্ডিশনটা এই ইন্টারভেলে সব ভ্যালুর জন্যই যদি স্যাটিসফাই করে যায়, মানে সব ভ্যালুতেই ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আগেই তো বলে দিলাম। এবার এই ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু এফ এক্স, এটা সব ভ্যালুর জন্য যদি হয়, মানে এক্স ইকুয়াল টু এ থেকে বি এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে ইন্টিগ্রাল, যেমন আমরা আগে করেছিলাম। আচ্ছা, এটা মুছে দিই আগে। ইন্টিগ্রাল আমরা কি লিখেছিলাম, ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স করে আমরা ফাই এক্স পেয়েছিলাম। তাহলে এখানে ফাই এক্স পেয়েছিলাম, সেই লাইনটি আবার লিখলাম। এবার এখানে কি বলেছে, এ থেকে বি মধ্যে যে কোনো পয়েন্ট, তাহলে নিচের এ থেকে শুরু করেছি, বিতে গেছি, এটা লোয়ার লিমিট বলে, আর এটাকে বলে আপার লিমিট, নিম্ন সীমা উচ্চ সীমা। তাহলে এইটা সলভ করে এটা আসছে, তাহলে এইটাকে এবার এইভাবে লেখা হবে এ বি, তাহলে ইন্টিগ্রালের জায়গায় ফাই বি মাইনাস ফাই এ, তার মানে আপার লিমিটটা বসিয়ে যা মান পেলাম, লোয়ার লিমিটটা বসিয়ে যা মান পেলাম, তার বিয়োগফল। তার মানে প্রসেসটা একই হবে, একই ফর্মুলা বসিয়ে কাজ হবে, শুধু তারপরে লিমিটের এই যে লিমিটগুলো দিয়ে দিয়েছে, সেই লিমিটের মানটা বসিয়ে ক্যালকুলেটটা করে দিলেই আনসারটা চলে আসবে। এর একটা প্রবলেম দেখা যাক, না হলে ঠিক বোঝা যাচ্ছে না এটা। তাহলে এটা খুব সিম্পল প্রবলেম, এক্স টু দি পাওয়ার অফ 3/2 dx, এইটার।
তাহলে এর আমি বার করতে হবে এখানে কি দিয়েছে 0 থেকে 4 মধ্যে। তাহলে এই ভ্যালুটা আগে কি বলা হয়েছে, আগে ইন্টিগ্রেশন করে যেমন হয়, তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে এটা 1 বেড়ে যায়, তাহলে x⁵5/2 হয়। আর কি হবে, 5/2 ভাগ থাকবে, তার মানে কি 2/5, কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, ডিপেন্ড করবে না। এবার লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, তাহলে 2/5 তো বার করে দিলাম। এবার হলো কি, ব্র্যাকেটের মধ্যে আগে আপার লিমিট বসাতে হলো, তাহলে হচ্ছে 4⁵5/2 মাইনাস 0⁵5/2, তাহলে 2/5, তাহলে 2⁵5, আর এইটা তো হবে 0, তাহলে কত হচ্ছে 64/5। তার মানে একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি এখানে, কারণ এই দুটো ভ্যালু আছে। আর যদি আমাদের না দেওয়া থাকতো তাহলে তখন আনসারটা আমাদের এরকম লিখতে হতো, যদি আমাদের ওরকম হতো তাহলে লিখতে হতো 2/5 x⁵5/2 প্লাস সি, আর কিছু লিখতেই পারতাম না। তো এর একটা ডেফিনাইট ভ্যালু এলো। এটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের জন্য যেটা আগে করেছিলাম, কিন্তু এবার এখানে যেহেতু ভ্যালু দিয়ে দিয়েছে একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। যদি এটা ভ্যালু না দেওয়া থাকতো 0 আর 4 তাহলে এইটা আসতো। যাক, এবার ডেফিনাইট ইন্টিগ্রালটা যে কারণে বলা বা যে কারণে এর ওয়াইড অ্যাপ্লিকেশনস, সেই জায়গাটা এবার দেখা যাক। মানে একটা অদ্ভুত জিনিস করতে হেল্প করে এই ডেফিনাইট ইন্টিগ্রাল, এবং এইটা প্রচুর জায়গায় এর অ্যাপ্লিকেশন। প্রথমত তো কাইনেমেটিক্সে যে কনসেপ্ট আমরা ক্লাস 9-এ পড়েছিলাম সেটাকে আরও সুন্দর করে এখানে বলা হবে। তো আমরা আপাতত ওর ফিজিক্যাল ইমপ্লিকেশনসগুলো দেখে তারপরে ওগুলো যখন ম্যাথসে ক্যালকুলেট করা হবে তখন সেটা দেখা যাবে। ম্যাথসে না, মানে কাইনেমেটিক্সের ম্যাথসে আর কি। ফিজিক্সের প্রবলেম নিয়ে বললেই জিনিসটা আরও ভালো হয়। তাহলে যদি আমি এইভাবে মনে করি যে আমার কাছে একটা ফোর্স আছে, আমার কাছে একটা এফ ফোর্স আছে, এই ফোর্সটা বা ছোটো হাতের এফ, এই ফোর্সটা কি কনস্ট্যান্ট না, এক্সের মানের সাথে এর মানে y=fx গোছের আর কি। তাহলে আচ্ছা আগে দেখি এটা, তাহলে এইটা হলো আমার এক্স আর এইটা হলো আমার এফএক্স। দেখা যাচ্ছে যে এই এফএক্সের ভ্যালুটা, আগে এফএক্স দিয়ে বলি, তাহলে এই এফএক্সের ভ্যালুটা এই রকম ধরনের হচ্ছে। এবার যেটা বার করতে হবে এই যে এই ফোর্সটা, এই ফাংশনটা, এবার আমরা যখন কার্য ক্যালকুলেট করি, আমরা কার্য ক্যালকুলেট করার সময় কি করি, ভেক্টরের একটা প্রবলেমও করা ছিল। তাহলে বেসিক্যালি F.S, কিন্তু যদি সেম ডিরেকশানে থাকে তাহলে এটাকে এফএসও লেখা যায়, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে যদি একটা কনস্ট্যান্ট ফোর্স থাকে তার সাথে তার ডিসপ্লেসমেন্ট গুণ, তাহলে যদি আমি এদিকে এফ প্লট করি, এফের একটা নির্দিষ্ট মান আছে, তাহলে এরকম হলো। তাহলে প্রথমে যখন এ পয়েন্টে ছিল তখন এফের ভ্যালু এত ছিল, যখন বি পয়েন্টে এলো তখন তার ভ্যালু এত হলো। তাহলে আমরা কিভাবে তার কার্য লিখব, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বি মাইনাস এ, এটাই লিখব এবং এটাই হবে তার কার্য। তাহলে বেসিক্যালি আমরা একটা এফ হলো এই মানটা, সাপোজ পার্টিকুলার F1 করে দিই সাপোজ, তাহলে এইখানে এই মানটা F1, তাহলে আমরা কি ক্যালকুলেট করলাম, আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা পেলাম এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা আমরা ক্যালকুলেট করলাম। তার মানে ফোর্স এইভাবে যদি আমি এফ আর এসে প্লট করে থাকি, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, তাহলে কি হবে, তার যে এরিয়াটা হবে সেটাই হবে আমার ওয়ার্ক ডান। তো এইটা আমরা দেখে চিনলাম যে এটা রেক্ট্যাঙ্গেলের মতন, তাই একটা ফর্মুলা বসিয়ে দিতে পারলাম। কিন্তু বলছি যদি ফোর্সটা এরকম থাকতো, এই রকম একটা, যেটা কোনো ডেফিনেট ফর্মুলার মধ্যে পড়ছে না বা আমাদের জানা ফর্মুলা নয়, তাহলে এই রকম এরিয়াটা, এবার এখানেও তো এখান থেকে আমরা শিখে গেলাম যে ফোর্সের ভ্যালু যাই হোক, যদি দুটো পয়েন্টের মাঝখানে থাকে, এ আর বি এর মাঝখানে, তাহলে আমি যদি এই এরিয়াটা ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে আমি কি পেয়ে যাব, আমি
ওয়ার্ক ডানটা পেয়ে যাব। কিন্তু প্রবলেমটা আবার ওই একই জায়গায় যে এই এরিয়াটা ক্যালকুলেট করবোটা কীভাবে, কারণ এটা তো একটা কীরকম হয়েছে যেটা আমাদের জানা ফর্মুলাগুলোর মধ্যে পড়ছে না। তাহলে এইখানে হলো ডেফিনেট ইন্টিগ্রালের খুব ভালো এবং বড় অ্যাপ্লিকেশন এবং অনেক জায়গায় কাজে লাগবেও। সেটা হলো আমি করছি কি, প্রথম দেখানো যাক আস্তে আস্তে। আমি এই যে এই এরিয়াটাকে ছোট ছোট কয়েকটা স্ট্রিপে ভেঙে নিচ্ছি। যত ছোট স্ট্রিপটা করতে পারবো আমি তত বেটার ভ্যালু পাবো। আমি এরকম ছোট ছোট স্ট্রিপসে ভেঙে নিলাম। এবার আমি যদি এদের অ্যাড করে দিই তাহলে আমি টোটাল এরিয়াটা পেয়ে যাওয়া উচিত আমার এইগুলো। এবার এই দিকে মানে আমি যদি এইগুলো সবাইকে এরকম করে ভেঙে যদি সবার এরিয়াগুলো আলাদা আলাদা করে ক্যালকুলেট করি, কারণ এই ছোটোগুলোকে তো আমি রেক্ট্যাঙ্গেল কল্পনা করতেই পারি। যদি এটা একটু বেঁকা মনে হয় আরও ছোট করে নিই, এই পেনের দাগের মতন একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করি, তাহলেও তো হবে। তাহলে এই এতগুণ যত ছোট করতে পারবো তত বেটার এরিয়া আসবে। তাহলে এই ছোট এবার রেক্ট্যাঙ্গেলগুলো যে একটা একটা করে ভ্যালু পেলাম তাদের যোগ করলেই আমি গোড়াটা পেয়ে যাব। এই কারণেই ইন্টিগ্রেশনটাকে ওই সামেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল এস দিয়ে, এই কারণে। তাহলে আমরা কি করলাম, আমরা ধরে নিলাম এটা x0, এই পয়েন্টটা হলো x0 আর এই পয়েন্টটা হলো xn। তাহলে আমি যদি এই একটা সেকশন নিয়ে নিই xi থেকে, এইটা xi আর এইটা হলো xi+1, মানে ভ্যালু, এই এক্সের ভ্যালু এইগুলো বেরিয়েছে। তাহলে আমি যদি এইটুকু শেডেড এরিয়ার এরিয়াটা বার করি তাহলে কত হবে, একই জিনিস। আমার এইখানে যদি এর ডেফিনাইট ভ্যালুটা এইটাকে তো কনস্ট্যান্ট করার লক্ষ্য ছিল, তাহলে এর যদি ডেফিনাইট ভ্যালুটা এফ আসে তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হলো xi+1 -xi। এইটা হলো আমার টোটাল এরিয়াটা। তাহলে এরকম তো টোটাল এরিয়া অনেকগুলো পাচ্ছি। এবার এটাকে আমি সাপোজ আই নাম দিলাম বা i+1 নাম দিলাম, এরকম একটা নাম দিয়ে দিলাম। এখন এই রকম আমার অনেক গুণ বেরোবে, তো আমাকে সব কটা নিতে হবে। তাহলে আমি কি করব, আমি টোটাল এরিয়াটা সমান প্রথমে ∇A1 প্লাস ∇A2 এইভাবে লিখতে পারি। এই ছোট ছোট যে শেডেডগুলো আসবে আমার, তাহলে এই গোটাটাকে বারবার যোগ হচ্ছে, তো কতগুলো ধরে নিই, যদি আমি এনখানা ট্রায়াঙ্গেলে ভাঙি তাহলে হচ্ছে ∇AN অবধি হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি টোটাল এরিয়াটাকে, যেহেতু অ্যাডিশন হলো তাহলে সামেশন i=1 থেকে n অবধি ∇AI, এইটা হলো মানে যোগ, এটা হলো সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে এই i থেকে n অবধি সবাইকে যোগ করেছি, এটাকে এইভাবে লেখা গেল। এবার তাহলে এর জায়গায় আবার পুনরায় কি লিখতে পারি, বা যদি আমি এখানে i+1 এর জন্য করি তাহলে এটা 0 থেকে শুরু হবে, এটা i+1 হয়ে যাবে। তাহলে এইখানে তাহলে এটা আর একটু অন্যরকম করি, তাহলে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আরও দেখতে ভালো লাগবে। এটাকে xi ধরি, এটাকে xi-1 ধরি, i-1, তাহলে কত হচ্ছে xi মাইনাস xi-1, তাহলে একইভাবে তাহলে আর এটা হলো ai, তাহলে এখানে কত লিখব, এই এক্সের চেঞ্জ, এইটাকে যদি আমি ধরি এবার ∇x, এইটুকুকে যদি ধরি ∇x, তাহলে f ইন্টু ∇x, তাহলে f ইন্টু ∇x যদি আমার হয়, এই জিনিসটাকেই লেখা যায় এবার আবার i=1 to n। এবার i=1 to n না লিখে এবার আমি একটু সুন্দরভাবে যদি এটাকে এইভাবে করা যায়, আচ্ছা
এবার একটা কথা, এই এফ তো আবার এক্সের উপর ডিপেন্ড করে, তাহলে এফটা ওই যে ভ্যালুটা নিয়ে কাজ করছি যে পয়েন্টে, সেই পয়েন্টের এফটা নেব, সেই পয়েন্টে, তাহলে এফ এক্স আই, সাপোজ এক্স আই পয়েন্টে, তাহলে এটাও যদি আমি এক্স আই পয়েন্টে নিই, তাহলে এটাকেও আমি এভাবে লিখতে পারতাম, এফ অফ এক্স আই লিখতে পারতাম। তাহলে এইখান থেকে এই ব্যাপারটাকে কীভাবে লেখা যায়, যে যাই করি না কেন এ থেকে বি অবধি হয়েছে কার এফ এক্স, যে একটা ফোর্স আছে যেটা কনস্ট্যান্ট এক্সের উপর ডিপেন্ড করে, তার সাথে কার এই ডিস্টেন্সের ক্যালকুলেট করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এরিয়া। তো এই যে এরিয়া ক্যালকুলেট করার যে ডেফিনেট ইন্টিগ্রালের পদ্ধতি, এটা কিন্তু খুব ইউজফুল। ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে লাগতে পারে, ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে লাগতে পারে। তো এইখানে অনেকগুলো ইউজ আছে এর। যেমন একটা এক্সাম্পল নেওয়াই যেতে পারে, যে যদি আমি আগেও তো করালাম, যে আমি কীরকম করে ভাঙব, তাহলে যদি এদিকে থাকে ডিসপ্লেসমেন্ট আর এদিকে থাকে যদি টাইম, তাহলে আমার একটা বডি এইভাবে গেছে, তাহলে T1 থেকে T2 মধ্যে, তাহলে T1 থেকে T2 মধ্যে সে কতটা ডিস্টেন্স কভার করেছে, তাহলে এস ইকুয়াল টু T1 থেকে T2 ডিস্টেন্স যদি বার করতে, এটা তো ভি অবভিয়াসলি, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করেছে ভি কি, ভি তো টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে ভি ইজ আ ফাংশন অফ টি, ভি ইন্টু ডিটি করলাম। তাহলে এই ছোটো ইন্টারভেলটাকে যেমন x2 - x1কে যেমন ডেল এক্সটাকে ডিএক্স নিয়েছি, ছোটো করে দিয়েছি, একইভাবে এটা তো একই কনসেপ্ট। তো এইভাবে ডিস্টেন্স বার করা যেতে পারে, তারপরে ওয়ার্ক ডান বার করা যেতে পারে। এর ওয়াইড অ্যাপ্লিকেশনস আছে ফিজিক্স। মোটামুটি ক্যালকুলাস এইখানে এন্ড হলো, যেইটুকু লাগবে। এবার এই প্রতিটা জিনিসই বা এর থেকে একটু বেশিও কিছু জায়গায় পুরো ফিজিক্সের কোর্স ধরে পেতে থাকবো, সেই জায়গাগুলো আবার সেখানে আবার এক্সপ্লেন করা যাবে।